সারোয়ার তার কাজে প্রচুর ব্যস্ত হয়ে পড়ে, ফলে রিদাকে সেভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এতে রিদার মন খারাপ হলেও সে সরাসরি অভিযোগ করেনি। সে বুঝতে পেরেছে সারোয়ার প্রচুর ব্যস্ত। রাতে বাসায় ফিরেও লোকটা অনেক ক্লান্ত হয়ে যায়, কোনো রকম খেয়ে দিয়ে শুয়ে পড়ে। রিদা সব গুছিয়ে এসে শুতেই আবার তাকে বুকে আগলে রেখে ঘুমাবে। হয়তো সব সময়ের মতো ঘুমানোর আগে দুটো ভালো মন্দ কথা বলার সুযোগ হয় না, তাই বলে সারোয়ার তো তাকে ভুলে যায়নি। ঠিকই বুকে আগলে রেখে ঘুমাবে। সারোয়ারের এসব ছোট ছোট ভালোবাসার জন্যে রিদা কোনো অভিযোগ করার সুযোগ পায় না। সে এখানে এসেছে আজ সপ্তাহখানেক হয়ে গেছে। প্রথম দুদিন সারোয়ার একটু ফ্রি থাকলেও তারপর তার ব্যস্ততা শুরু হয়। রিদা বুঝতে পারে কেন তার এমন সময় এখানে আসা নিয়ে সারোয়ার সন্তুষ্ট ছিল না। রিদার রান্না শেখা এখনো চলছে ঠিকই, প্রতিদিন সে রান্না করছে, তবে কিছু না কিছু ভুল সে করবেই। তবে সারোয়ার সেসব নিয়ে রাগ না করে তার ভুলগুলো ধরিয়ে দেয়। যেহেতু সারাদিন কাছে থেকে তাকে শেখাতে পারছে না, তাই রিদাকে বকাবকি করে মন খারাপ করায় না, উল্টে রিদার উল্টোপাল্টা রান্না খেয়েই দিন কাটাচ্ছে। সারোয়ার অফিসে চলে যেতেই রিদা বোরিং ফিল করতে থাকে। তাই সে শ্বশুরবাড়ির কাছে ফোন করে। সুরাইয়া বেগম ফোন ধরতেই সে সালাম দিয়ে কথা বলতে থাকে। কথাবার এক পর্যায়ে যখন সে সারোয়ারের ব্যস্ততার কথা জানায়, তখন সুরাইয়া বেগম বলে, তুমি বুঝো তাহলে আমি এখানে বসে ছেলের জন্য কতটা চিন্তা করতে থাকি। এমনও দিন যায় সে সারাদিনে একবারও ফোন করে না। সারাদিন ক্লান্ত থেকে রাতে গিয়ে ঘুমিয়ে যায়। এদিকে যে টেনশনে আমার ঘুম উধাও, সেদিকে তার খেয়াল থাকে না। আসলেই আম্মু, আজকাল আপনার ছেলের অনেক পরিশ্রম যাচ্ছে। রাতে এসে কোনো রকমে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। অন্তত তুমি সেখানে আছো বলেই আমার শান্তি। এই যে তোমার সাথে কথা বলে হলেও আমার ছেলের সব খবর পাচ্ছি। তুমি সেখানে না গেলেও আমি নিজেই তোমাকে পাঠাতাম। ছেলে আমার একা থেকে কি খায় কি করে জানি না তো। তুমি মা সব সময় খবর দিও আমায়। আচ্ছা আম্মু, সকালে নাস্তা করেছেন আপনারা? ইমন, ইরিন কোথায়? নাস্তা করেছি আমরা, ছেলে মেয়ে দুটো কলেজে গেছে। তুমি সকালে কি রান্না করেছিলে? রিদা আমতা আমতা করে বলে, আসলে আম্মু আজকে সকালে রুটি করেছিলাম, সাথে ছিল ডিমের তরকারি। মাশাআল্লাহ, তুমি ছিলে বলে একটু ভরপেট খেয়ে গেল ছেলেটা, নয়তো তো সবসময়ের মতো পাউরুটি জুস খেয়েই দৌড় দিত। রিদা আর বলে না তার কাণ্ড কারখানার কথা। সেসব শুনলে তিনি নিশ্চয়ই বলবেন রিদা যাওয়াতে সুবিধা হয়নি, বরং অসুবিধাই হয়েছে। এই তো সকালে সে রুটির ডো বানাতে গিয়ে পানি বেশি দিয়ে ফেলেছিল, তখন সারোয়ার এসে ঠিকঠাক করে দিয়ে গেছে। আবার ডিম ঠিকঠাক সিদ্ধ না হয় ছিলতে পারছিল না, সেটাও সারোয়ারই করে দিয়েছে। বেচারা বিয়ে করে শান্তির বদলে আরো অশান্তি উপহার পেয়েছে। সারোয়ারের ভাগ্যের কথা চিন্তা করলে রিদার নিজেরই আফসোস হয়। শোনো মা, তোমার সাথে একটা কথা বলি, তোমার খালাতো ভাইয়ের সম্পর্কে। রিদা নড়ে চড়ে বসে। রিদান ভাই আবার কি করলো? জি আম্মু বলুন। তোমার ভাই রিদানের সম্পর্কে আমাকে ডিটেলসে বলিও তো। মানে আগে কোথাও কোনো পছন্দ ছিল কি না? একটা সম্পর্ক আগাতে হলে তো সবকিছু সম্পর্কে জেনে রাখা ভালো। আম্মু, সম্পর্কে আগানো মানে? আমি তো ঠিক বুঝতে পারছি না। সুরাইয়া বেগম মুচকি হেসে বললেন, তুমি মা আমার বাড়ির বউ, তোমার সাথে অবশ্যই সব শেয়ার করা উচিত। তুমি তো দেখেছই আমার মেয়েটা কত বাচ্চামো করে। কিছুদিন ধরে দেখছি রিদানের সাথে ভালোই কথাবার্তা হচ্ছে। ইরিন আবার রিদানের সকল কথাই শোনে। গত রাতে ইমনও এসে বললো একটু চিন্তা ভাবনা করতে। বুঝোই তো কি বলতে চাচ্ছি। এখনই পারিবারিকভাবে আগানোর আগে তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি জানাবো না। রিদা ব্যাপারটা বুঝতে পারে। একটা সম্পর্ক আগাতে হলে আগে নিচে থেকে সে বিষয় সকল খোঁজখবর নিতে হয়। শুরুতেই পরিবারের সম্বন্ধ নিয়ে গেলে পরে না আগালে বিষয়টা খারাপ দেখায়। তাই রিদাকেই বললো সব যাতে খবর জেনে যায়। রিদা একটু সময় চেয়ে নেয়। তার তো রিদানের সাথে সরাসরি কথা বলে নিতে হবে, তারপর না হয় শাশুড়িকে জানাবে। তারও আগে সারোয়ারের সাথে একটু কথা বলে নিতে হবে। রিদা শাশুড়ির সাথে কথা বলে নিজের বাড়িতে ফোন দেয়। নওশিন বেগম ফোন ধরেই বল, তুই কেন গেছিস ওখানে? এই ছোট্ট বদমাসটাকে আমার কাছে ফেলে গেলি কেন? সাথে নিয়ে যেতে পারলি না? নাকি আমার শান্তি তোদের সহ্য হয় না? রিদা হকচকিয়ে খেয়ে যায়। আমতা করে বলে, আমি আবার কি করলাম? তুই কেন করবি? তুই করলেও তোরটা জামাই দেখবে, কিন্তু ছোটটা করলে তো সব আমাকেই দেখতে হবে। আরে তুবাই বা কি করলো? যায়নি কোচিংয়ে। গত 2 দিন কোচিং এর কথা বলে বেরিয়েছে, যায়নি সেখানে, আজকেও যায়নি। তাই কোচিং থেকে ফোন এসেছে, পরপর 3 দিন কোনো খবর নেই। কোচিংয়ে পরীক্ষা চলছে, আর আমার মেয়ে কোথায় গিয়ে হাওয়া খাচ্ছে কে জানে। রিদা চমকে যায়। তোবা তো এমন মেয়ে না, সে পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস একটা মেয়ে। তার তো কোচিং বাঙ্ক করার কোনো কারণ নেই। ফোন করেছিলে আম্মু? করিনি, আবার ফোন ধরেনি। আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি, হয়তো কোনো সমস্যা আছে, তুমি বকাবকি করিও না, পরে ব্যাপারটা আরো খারাপ হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, আমি একটু বকাবকি করলেই দোষ, তোরা আমার আড়ালে যত আকাম করে চলবি। আমিও একটু কথা শোনাইলেই সব হিতে বিপরীত হয়ে যাবে। নওশিন বেগম আর কিছুক্ষণ বকবক করে ফোন কেটে দেন। রিদা একটু টেনশনে পড়ে যায়। মা ফোন ডাকতে এসে তুবাকে ফোন করে। ফোন বাজছে ঠিকই, কিন্তু রিসিভ করছে না কেউ। রিদা কয়েকবার ফোন করে, কোনো রেসপন্স নেই। তার খুব ভয় লাগতে শুরু করে। সারোয়ারের থেকে শুনেছিল দেশের বিভিন্ন জায়গা থেকে নারীরা উদাও হয়ে যাচ্ছে। সারোয়ারটা সেই বিষয় নিয়েই কাজ করে যাচ্ছে। তখন তো না চাইতেও তুবাকে নিয়ে রিদার টেনশন লাগতে শুরু হয়। এমন কিছু হলো না তো? তুবা আজও পার্কে এসে বসে আছে। শাম্য আসবে তার সাথে দেখা করতে। গতকালকের আগের দিন সে শাম্যের সাথে দেখা করেছিল। সেদিন শাম্য তার সাথে মোটো মিসবিহেভ করেনি। তার হাত ঠিকই ধরেছিল, তবে বাজে টাচ করেনি, শুধু তার হাত ধরে রেখে ঘুরেছিল। তারা দুজন একটা ক্যাফেতে গিয়ে বসে গল্পও করেছিল। শাম্য বলেছে তার মা বাবা নেই, শুধু একটা ছোট বোন আছে।
আছে। বোনের পড়াশোনার জন্য গ্রাম থেকে চলে এসেছে, এখানে এসে সে চাকরি নিয়েছে, তাদের কোচিংয়েই ক্লাস করায়। যদিও তুবা এখনো সাম্যর ক্লাস পায়নি, সাম্য নাকি আর্টসের স্টুডেন্টের ক্লাস করায় আর বোনকে একটা স্কুলে ভর্তি করিয়েছে। মেয়েটা নাকি অনেক ভালো স্টুডেন্ট, ক্লাস 8-এ পড়ে এবার, খুবই ভদ্র বোন তার। তারা দুই ভাই বোন এখানেই একটা বাসায় থাকে, আত্মীয় বলতে আর কেউ নেই তাদের। বাবা মায়ের সাথে সাথে সকল আত্মীয়রা উদাও হয়ে গেছে। সাম্যর ব্যাপারে এসব শুনে তোমার খুব খারাপ লেগেছে। পরিবার ছাড়া ছোট্ট বোনটাকে নিয়ে সাম্যকে কত কষ্ট করতে হয়, তবুও কেমন সবসময় হাসি খুশি থাকে ছেলেটা। তোবা সাম্যর জন্য অপেক্ষা করতে থাকে, লোকটা সবসময় দেরি করে আসে, আর সে মেয়ে হয়েও তাকে অপেক্ষা করতে হয়। তখনই দেখে সামনে থেকে সাম্য দৌড়ে আসছে, তার পরনে একটা হুডি পরা। কতদিনও সে এভাবেই এসেছিল, যেন নিজেকে আড়াল করে রাখার চেষ্টা। সাম্য এসেই তোবার পাশে বসে পড়ে, পকেট থেকে দুটো চকলেট বের করে তোবার হাতে দেয়। তোবার রাগ করার সুযোগই পায় না। দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করতে যাবে, তখনই সাম্য বলে, এক প্রকার দৌড়ে এসেছি আমি, তোমার জন্য ফুল আনাই হয়নি। লাগবে না আমার? না লাগবে, একটু বসো এখানে, আমি এখনই আসছি। আজ তোমায় কিছু বলার আছে আমার, একটু অপেক্ষা করো। তোবা কিছু বলার আগেই সে তার ফোনটা তুবার কোলের উপর রেখে তাড়াতাড়ি করে দৌড়ে যায়। অগত্যা তুবা সেভাবেই বসে থাকে, সাম্যর আনা চকলেটটা খুলে খাওয়া শুরু করে আর আশেপাশে তাকিয়ে সাম্যকে খুঁজতে থাকে। গেল তো গেলই, কাছে পিঠে কোথাও দেখা যাচ্ছে না। তুবা চুপচাপ বসে থাকে, তখনই তার কোলের উপর রাখা সাম্যর ফোনটা ভাইব্রেট করে ওঠে। তুবা না চাইতেও ফোনটা হাতে তুলে নেয়, সেখানে একটা নাম্বার শো করছে, সেভ করা নেই। তুবা রিসিভ করে না, তবে পর মুহূর্তেই আবারও ফোন আসে। তুবা ফোনটা পাশে রাখতে গিয়ে আচমকা চাপ লেগে কল রিসিভ হয়ে যায়। সে বলতেই চায় ভুলে রিসিভ করে ফেলেছে, তখনই ওপাশ থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে আসে, শালা শুয়োর, বইনের লাইগা কোনো মায়া দয় নাই নাকি? আমাগোর কাছে দিয়া গেছিস আনন্দ ফুর্তি করার লাইগা। দেখ তোর সময় কিন্তু আর বেশি নাই, 2 দিনের মধ্যে বসের মাইয়া লাগবো, 2 দিন পরেই আমরা চালান দিমু। এর মধ্যেই একটা মাইয়া ধইরা আয়না দিয়া তোর বইনরে নিয়ে যাবি, নয়তো আমরা তোর বইনরে ব্যবহার কইরা ফেলুম। দেখতে কিন্তু ভালোই সুন্দরী আছে মাইয়াটা, চড়া দামে বিক্রি করুন যাইবো। এখন বইসা দেখ তুই কি করবি, আমার যা কভার কইয়া ফেলছি, রাখলাম এখন। ওপাশ থেকে ফোন কেটে যায়। তুবা তখনও শকড হয়ে বসে আছে, তার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময় সেখানে সাম্যর আগমন ঘটে। তুবা সাম্যকে দেখে চমকে উঠে পিছিয়ে যায়। তুবাকে ভয় পেতে দেখে সাম্য স্থির হয়ে যায়, তাকিয়ে দেখে তুবার পায়ের কাছে তার ফোনটা পড়ে আছে। সে নিচে ঝুঁকে তার ফোনটা হাতে তুলে নেয়। লক খুলতেই সামনে একটা মিসড কল ভেসে ওঠে। এটা প্রথম কলটা যেটা তুবা ধরেনি, তবে পরবর্তী কলটা তো সে রিসিভ করে ফেলেছিল। সাম্য তুবার দিকে তাকাতেই তুবারও ভয় পেয়ে যায়, তার চোখে মুখে আতঙ্ক দেখা যাচ্ছে। তারা বর্তমানে পার্কের যে জায়গাটাই আছে সেখানটা বেশ নিরিবিলি জায়গা, যেহেতু তুবা সবার আড়ালে দেখা করতে এসেছে তাই এমন নিরিবিলিতেই সেফ মনে করেছে। কিন্তু এখন সব জানার পর এই নিরিবিলি জায়গা যেন তার জন্য আতঙ্কের কারণ হয়ে ধরা পড়েছে। সাম্য একটু এগিয়ে আসে তুবার দিকে, এতে তুবা ভয় পেয়ে আরো পিছিয়ে যায়। সাম্য আর আগায় না, হাতে থাকা ফুলের গুচ্ছটা তুবার দিকে বাড়িয়ে দেয়, তবে তুবা সেটা নেয় না। সে তার দুহাত দিয়ে দুপাশে জামা আঁকড়ে ধরে, ভয়ে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সাম্য একটু শ্বাস ফেলে ফুলের গুচ্ছটা পাশের সিটের উপর রেখে দেয়। তার হাতে আরেকটি ছোট্ট বক্স ছিল, সেটিও সে সিটের উপর রেখে দেয়। তারপর একটা বড় করে শ্বাস ফেলে তুবার দিকে তাকায়। জানি না কতটুকু শুনেছো তুমি, তবে আশা করছি যতটুকু জানার তা জেনে গেছো। এটাই সত্যি, হ্যাঁ, আমার বোন কারো কাছে বন্দি আছে, আর তাকে বাঁচাতে হলে আমায় লেনদেনের মতো প্রক্রিয়ায় যেতে হবে। একটা মেয়েকে দিয়ে আসবো, পাল্টা আমার বোনকে ফেরত আনতে পারবো। তুবা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তাই বলে আপনি বোনকে বাঁচাতে আর একটা মেয়েকে ব্যবহার করবেন? আমি অসহায় তুবা, আমার বোনটা ছাড়া আমার আর কেউ নেই, ওকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তুবা, আপনি পাগল হয়ে গেছেন। আপনি তো পারতেন পুলিশের কাছে যেতে, ওদের সাহায্য নিতে, তা না করে কেন তাদের কথায় চলছেন আপনি? ওরা আমার বোনকে বন্দি করে রেখেছে, কোথায় রেখেছে আমি জানি না। আমার উপর তাদের নজরদারি চলছে, আমি কিছু করলেও ওরা আমার বোনকে মেরে ফেলবে। তুবার সাম্য একটু এগিয়ে গিয়ে তুবার হাত ধরতে নেয়, তবে তুবা পিছিয়ে যায় আবারও। সে মানতেই পারছে না সাম্য তাকে ব্যবহার করেছে, তাকে ভালোবাসেনি। হঠাৎ সে ভেঙে পড়ে, কাপা কণ্ঠে বলে, আমাকেই কেন বেছে নিলেন আপনার টোপ হিসেবে সাম্য? আমি তো অভিনয় করিনি, আমি সত্যিই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। তাহলে আপনি কেন এতটা যত্ন নিয়ে এতটা মায়া দেখিয়ে শেষে আমাকে এভাবে ভেঙে দিলেন? আপনার প্রতিটি কথা সবই কি মিথ্যে ছিল? একটুও কি ভালোবাসা ছিল না আপনার ভিতরে? তুবা কিছুটা থেমে পুনরায় কণ্ঠে দৃঢ়তা এনে বলে, আপনি বেঈমান, ধোঁকাবাজ, আর সবচেয়ে বড় কথা, আপনি কখনোই আমার যোগ্য ছিলেন না। আপনার জন্য আমার হৃদয়ে আর কোনো জায়গা নেই, না ভালোবাসা না অপেক্ষা, শুধু শূন্যতা। আর সেই শূন্যতাটুকু আমি খুব শিগগিরই মুছে ফেলবো। আজ থেকে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই সাম্য কি বলবে বুঝতে পারছে না। সে তো এমনটা চায়নি, সে একটা সাধারণ জীবন পার করতে চেয়েছিল। তবে বোনের মন রক্ষার্থে তাদের বান্দরবান ঘুরতে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায়। অধিক কৌতূহলে
ফলে তার বোনটা নিজের ভুলে শত্রুদের পাল্লায় পড়ে যায়। সে অনেক খুঁজেও বোনকে পায় না। পুলিশে যোগাযোগ করলে জানায় 24 ঘন্টার আগে তারা মিসিং কেস নিবে না। শাম্য সব হারিয়ে পাথর হয়ে যায়। সারাদিন পেরিয়ে রাত হতেই তার কাছে একটা ফোন আসে। সেখান থেকেই জানানো হয় তার বোনকে বন্দি করে রাখা হয়েছে। প্রমাণস্বরূপ বোনের সাথে কথা বলিয়ে দেয় তাকে। বোনকে বাঁচাতে হলে তাকে এমন ডিলের মুখোমুখি হতে হয়, একটা মেয়েকে ধরে নিয়ে যেতে হবে, পাল্টা নিজের বোনকে সে ফেরত পাবে। অসহায় শাম্যকে তাদের কথা মেনে নিতে হয়। তুমি কি চাও, এখন আমাকে ধরে নিয়ে যাবে, ধরিয়ে দেবে ওদের কাছে? নিজের ছোট বোনকে বাঁচাতে আমাকে বলির পাঠা বানাবে? তবে অপেক্ষায় আছো কেন? আমিই তো পাপ করেছি, তোমায় ভালোবেসে পাপ করেছি। এখন না হয় জীবন দিয়ে সেটা শুধরে নিব। হঠাৎই শাম্য এক পা পিছিয়ে যায়। তুবার দিকে তাকিয়ে বলে ওঠে, চলে যাও তুবা, এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। আজকের পর থেকে ভুলে যেও তোমার জীবনে শাম্য নামের কারো অস্তিত্ব ছিল। আমায় একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। তুবা থমকে যায়। শাম্য তাকে চলে যেতে বলবে সেটা সে কখনো ভাবেনি। আমাদের ভাই বোনের ভাগ্যে কি আছে জানি না, তবে সিমরান কখনো জানতে পারে অন্য কারো বিনিময়ে তাকে পেয়েছি আমি, সে আমায় কখনো ক্ষমা করবে না। চলে যাও তুবা, আমি নিজে থেকে তাদের কাছে মাথা নত করব। আর তাতেও বোনকে ফেরত না পেলে বাসায় ফিরে তুবা মোটেও শান্তি পাচ্ছে না। শাম্যর সেই অসহায় চেহারাটা এখনো তার চোখের সামনে ভাসছে। সে বাসায় ফেরার পর থেকে নওশীন বেগম ক্রমাগত বকাবকি করছেন। যতই বলুক বকবে না, তবুও মন মানছে না। তুবা আসার পর থেকে চুপচাপ আছে, কিছুই বলছে না। তার এমন থমথমে চেহারা মায়ের মনকে আরো ব্যাকুল করে তুলছে। তুবার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নওশীন বেগম রিদাকে ফোন করেন। রিদা সব শুনে বলে, আম্মু তুমি ফোনটা তুবার কাছে নিয়ে যাও, আর আমি যখন কথা বলবো তখন তুমি রুমে থেকো না, হয়তো তোমায় দেখে ভয়ে সব বলবে না। নওশীন বেগম মেয়ের কথা মতো ফোনটা তুবার কাছে ধরিয়ে দিয়ে চলে আসেন। তুবা ফোন কানে ধরতেই রিদা বলে, তুবা আমায় বল তোরা কি হয়েছে, কোথায় ছিলি তুই? তুবা কিছুক্ষণ থেমে বলে ওঠে, তোর কথাই ঠিক ছিল আপু, শাম্যকে আমি কিছুই চিনতে পারিনি, ও ঠকিয়েছে আমায়, ও ভালো ছেলে না। রিদা বলে, কিছু করেছি কি তোর সাথে? আমাকে বল শাম, আমি সব ঠিক করে দিব। তুবা হঠাৎ ফুপিয়ে ওঠে। রিদা একটু বিচলিত হয়ে পড়লে তুবা ধীরে ধীরে তাকে সব জানায়, এমনকি শাম্যর ব্যাপারে সে যা যা জানে সব বলে দেয়। এটাও বলে দেয় শাম্য কোন বিপদে পড়ে তার সাথে এসব করতে গিয়েছিল। রিতা সব শুনে বোনকে শান্ত করে। তার খুব খারাপ লাগছিল, আজ সে বাসায় থাকলে তুবাটাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তবে ভাগ্য ভালো, ছেলেটা তার সাথে কিছু করেনি। কিন্তু কেন করলো না? তার হাতে তো সুবর্ণ সুযোগ ছিল তুবাকে হাত করে নিজের বোনকে উদ্ধার করা। তা না করে তুবাকে ছেড়ে দেওয়া দেখে হৃদার বেশ চিন্তা করছে। এটা আবার অন্য কোনো ফাঁদ নয় তো?